আচ্ছা, আমাকে হয়তো অনেকেই চেনেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করি। আর এখানকার যে টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, বোধহয় সিনেমার সূত্রে সাংস্কৃতিক রাজনীতি, গত বছরে কাছাকাছি একটা নামে সিনেমার সাংস্কৃতিক রাজনীতি নামে একটা বই আমার বেরিয়েছিল গত প্রকাশ থেকে। বোধহয় এখন আউট অফ প্রিন্ট, নতুন করে ছাপবে কিনা গত প্রকাশ আই ডোন্ট নো। তো যাই হোক, গেরিলা কায়দায় আমরা যা যুদ্ধ করছিলাম, এবং 13 থেকে মূলত আসলে নিউ কালচারাল পলিটিক্সের রাজনীতিটা আমাদের শুরু হয়েছিল। তো এখন আমরা অনেকগুলো পয়েন্ট অফ ভিউ পেয়েছি, অনেকগুলো অভিজ্ঞতা পেয়েছি, এবং আপনাদের নিজস্ব জীবনের অভিজ্ঞতা আছে। তো সেই সব কিছু মিলিয়ে যদি আমি বলি যে একটা ব্রডার ফিল্ড কালচারাল পলিটিক্স, এবং যদি বলি যে সিনেমা তার চেয়ে একটা জায়গা থেকে অল্প জায়গা থেকে আমি দেখবো, ব্যাপারটা আমি ওভাবে দেখছি না। আমি দেখছি যে একটা ফ্যাসিস্ট রেজিম কীভাবে গড়ে ওঠে, তার ভিত্তি, একটা সাংস্কৃতিক ভিত্তি কীভাবে জাস্টিফিকেশন তৈরি করতে থাকে, এবং সেটা কিভাবে এমন একটা ভয়ানক জায়গায় এসে পৌঁছায় যেখানে 24 সালে লাশের পর লাশ পড়ছে, কিন্তু নাসিরুদ্দিন বাচ্চুকাই এখানে 4 তারিখেও দাঁড়িয়ে বা 2 তারিখে দাঁড়িয়ে আমিত কে, তুমি কে, বাঙালি বাঙালি বলে চিৎকার করছেন। এটা একটা অদ্ভুত, মানে আপনি সাইকোলজিটা ভাবেন যে লাশ পড়ছে, আমি সেই লাশকে মানুষ হিসেবে চিনতে পারছি না। আমি ভাবছি যে এটা একটা জঙ্গি, একটা বাচ্চার মাথায় গুলি লাগছে, আমি সেটা বুঝতে পারছি না যে একটা আমার সন্তান, যে সন্তানই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, যেই হোক, আমি চিনতে পারছি না। এই যে কালচার যে জিনিসটা, আমি এই কালচারকে এইভাবে দেখি যে কালচার হলো এমন একটা ভিত্তি, যে ভিত্তির উপরে দাঁড়িয়ে যায় হচ্ছে পপুলার পলিটিক্স। এবং আজকে বিজেপির পলিটিক্স দাঁড়িয়েছে যেখানে আপনি তার সুলুক সন্ধান করলে পেয়ে যাবেন 19 শতকের যে বাঙালি কনস্ট্রাকশন করছিল তার মধ্যে। তো যাই হোক, আমি 13 সালে একটা বিতর্কে জড়িয়ে পড়েছিলাম, খুব ছোট্ট একটা, আমাদের এক দার্শনিক বন্ধু, আমি লিখছিলাম কলম আর চাপাতি, যে কলম কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আপনার শিল্প কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যে শিল্পের দোহাই দিয়ে আপনি এমন একটা কালচারের চর্চা করে যেতে পারেন যে যা আপনাকে পুরো জনজীবন থেকে ইররিলেভেন্ট, কমপ্লিটলি অপ্রাসঙ্গিক করে তোলে, এবং কমপ্লিটলি মানে আপনার এনিমি অফ দ্য পিপুল করে তোলে। মানে আমাদের পুরো কালচারাল এলিট যারা এখানে এতদিন ধরে আধিপত্য করেছেন, তারা এই কাজটাই করেছেন। সিনেমার ক্ষেত্রে কি করেছেন সেই হিসেবে আমি শুধুমাত্র একটা উদাহরণ দিই। আমি হয়তো অনেকের সাথে একমত হব না সেসব জায়গায়, যেমন তারেক মাসুদ নিয়ে আমি একমত হব না যে ফরাদ ভাই বা সলিমুল্লাহ খান যে পজিশন নেয় তার সাথে আমি একমত হব না, কিন্তু আমি একটা উদাহরণ দিই যে আপনি খেয়াল করে দেখেন যে 1983 সালে বোধহয় প্রথম শর্ট ফিল্ম হলো আগামী, এবং ওই সময় শর্ট ফিল্ম মুভমেন্ট থেকে বেরিয়ে এসেছেন 3 জন স্টার। আমাদের তানভীর মোকাম্মেল, আগামী বানিয়েছেন কে, মোর্শেদ ভাই এবং তারেক মাসুদ। 3 জনের জার্নিটা খেয়াল করেন। 2 জন গল্প বললেন মুক্তিযুদ্ধের, এবং 2 জন যে ভঙ্গিতে গল্পটা বললেন, তারেক মাসুদ সেখানে থাকলেন না, উনি চলে গেলেন সুলতান বানাতে, এবং 7 বছর পরে সুলতান শেষ করলেন, 7 বা 9 বছর পরে। কেন এটা? এবং সেই যে জার্নিটা, এই যে কালচারাল প্রজেক্ট, বাঙালির একটা কালচারাল প্রজেক্ট হিসেবে দাঁড়াচ্ছে, এবং সেই বাঙালির কালচারাল প্রজেক্ট এমন এক অপরায়ণের প্রজেক্ট হয়ে উঠলো, এমন এক ধরনের কালচারের আর্টিকুলেশন ঘটাতে শুরু করলো, যেটা আমরা দেখব যে ক্রমাগতভাবে ইসলাম এবং 71 একটা বাইনারি স্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়ে গেছে। যে এখানকার মানুষ যুদ্ধ করছে, এখানকার মানুষ মসজিদে, যে তারেক মাসুদের মায়ের ইন্টারভিউ নেওয়া হয়েছে, সে বলতেছে যে তার বাড়ির পাশের মসজিদে ঈদের কি শুক্রবারের নামাজের খুতবায় বলা হচ্ছে যে হে আল্লাহ, মুক্তিযোদ্ধাদেরকে বাঁচিয়ে দাও। আপনি কোথায় পাবেন সেই ন্যারেটিভ? আপনি তারেক মাসুদ আমাদের বাচ্চু ভাইয়ের সিনেমাটা দেখেন, যে একটা গেরিলা বোধহয় 12 সালে তৈরি হয়েছে, যেখানে কি ভায়োলেন্ট ওয়েতে ডিল করা হচ্ছে। এবং আপনি একটা মসজিদের দৃশ্য পাবেন না বাংলাদেশে, বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে, একটা মসজিদের দৃশ্য পাবেন না, একটা ফ্লিটিং ইমেজ পাবেন, একটা রেলগাড়ি যাচ্ছে, সেখানে একটা ফ্লিটিং ইমেজে একটা মসজিদ আছে। আর এই যে অপরায়ণ, এই যে দাড়ি টুপির গল্পটা বলা, যে দাড়ি টুপি কীভাবে বাংলা সিনেমায় এসে হাজির হলো, আপনি একবার শুধু খেয়াল করবেন যে আমাদের যখন ওয়ার অন টেরর প্রজেক্ট শুরু হয়েছে, তারপরে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, যে আমাদের সকল তথাকথিত যে প্রগতিশীল অংশ, আমাদের যে তথাকথিত প্রগতি না বোঝা প্রগতিশীল, মার্ক্স না বোঝা মার্ক্সবাদী, এই যে বিশেষত কমিউনিস্ট পার্টির লোকজন এবং আওয়ামী লীগের জাতীয়তাবাদী কমিউনিস্ট আর কি, তো এই যে লোকজন
এরা এমন একটা প্রগতির ন্যারেটিভ ধারণ করছে যে প্রগতির ন্যারেটিভ আপনার মানে কিচ্ছু হাজির হতে দেয় না। আপনি দেখছেন যে ওরা ক্রাইসিসে পড়েছে ওয়ারেন্টের পরে কিভাবে এইটাকে ডিল করা যায়। এবং আপনি দেখবেন যে আমাদের হাসান আজিজুল হক বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজন আছে 2004 সালে এরকম প্রবন্ধ লিখছে। হাসান আজিজুল হকের আরেকটা কথা বলি, ধরুন যে হাসান আজিজুল হক তার মুক্তিযুদ্ধের গল্পের একটা বই আছে, আপনি দেখবেন সেই বইয়ের সবগুলো মুক্তিযুদ্ধের গল্প হচ্ছে শুরুর মুক্তিযুদ্ধের সময়কালে লেখা। একটা গল্প আছে বিক্ষিপ্ত গল্প, সেই বিক্ষিপ্ত গল্প হচ্ছে 76 সালে লেখা ফেরা। উনি কি বলতে চাইলেন সেখানে? উনি আসলে আগে বললেন না কেন যে মুক্তিযুদ্ধের ভিতরে যে খুনগুলো চলছিল, মুক্তিযুদ্ধে যে বিভিন্ন অংশ ছিল, গণযুদ্ধ যে একটা রূপ ছিল, সেইগুলো গেল কোথায়? সেই কথা হাসান জালাল উপন্যাসিকে আমি পেয়েছি, ওই গল্পগুলোতে পেয়েছি, পাইনি। কিন্তু হঠাৎ উনি কালচারাল প্রজেক্টের পার্ট হয়ে যাচ্ছেন, যে কালচারাল প্রজেক্টটা ক্রমাগতভাবে এইদিকে যাবে। এবং ওনারা 4 সালে লিখতেছেন বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজন আছে। এই যে আমি প্রশ্ন করেছিলাম একদিন, আমি কথা হাসান স্যারের সাথে বসে আছি, আমরা গান শুনছি রবি ঠাকুরের গান, এবং এটা ব্রহ্মসঙ্গীত, যে এবং সেটা হলো যে প্রার্থনা গীতি একটা হচ্ছে। তো আমি স্যারকে প্রশ্ন করলাম যে সনদ স্যার আছেন এক পাশে হাসান স্যার, যে স্যার এই যে এখানে বসে বসে ধূপ ধুনো চলছে, আমরা গান শুনছি এবং একদম প্রার্থনার মতো একটা পরিবেশ, তো এটাতে তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনি যখনই অন্য একটা গান বাজে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, এটা শুনতে পারেন না কেন? তো তারপরে আমরা বলি তুমি বাসা আসো আমরা কথা বলবো। এই কথাগুলো কোনোদিন আর হয়ে ওঠে নাই। তো এই কথাগুলো আমাদের হওয়া দরকার ছিল। আজকে যে ভায়োলেন্ট পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা নতুন একটা সময়ে এসে পৌঁছালাম, এই কথাগুলো তাদের সাথে ডায়ালগগুলো হওয়া দরকার ছিল, আমাদের ডায়ালগগুলো হয় নাই। আমি বাচ্চু ভাইকে 13 সালে বারবার বলেছি যে আপনি ইন্টারভিউ দেন, উনি ইন্টারভিউ দিন নাই। ওনারা কলম চালিয়েছেন, ওনারা আদর্শ চালিয়েছেন, এবং তার পরিণতি হলো যে ক্রমাগত গুম খুন জাস্টিফাইড হয়েছে, ক্রমাগত মানুষের ডিসঅ্যাপিয়ারেন্স জাস্টিফাইড হয়েছে, ক্রমাগত মানুষের অপমান এবং লাঞ্ছনা জাস্টিফাইড হয়েছে। এটা আজকে বলতেই হচ্ছে, আজকে না বলে মানে আসলে তো আমরা তো এর মধ্যেই ছিলাম, গেরিলার মধ্যে ছিলাম। আমি লেখাকেও মনে করি যে একটা গেরিলা ওয়ারফেয়ার। ধরুন যে আপনি আমাকে সাইমন ভাই আমাকে হঠাৎ ফোন করলো যে আপনার বাউল ফকির লেখাটা আমি পড়াতে চাই। তো আমরা যেটা খুব আনন্দের কথা, আপনি পড়ান। উনি ইউল্যাবে পড়াতে শুরু করলেন বোধহয়, এবং তারপরে অন্যান্য এলিটরা এসে বললো যে না, এই লেখাটা পড়ানো যাবে না। কেন না? আমি যে লালন ফকির লালন কিভাবে বাউল হয়ে ওঠে, এই পলিটিক্সের কথাটা বলেছি। দিস ইজ কালচারাল পলিটিক্স। যে আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের পরে থেকে যে গণযুদ্ধের ন্যারেটিভ একটা সিঙ্গেল ন্যারেটিভ তৈরি হচ্ছে, একটা বিশেষ ধরনের কালচারকে আমরা কালচার, যেমন ভাষা এবং সংস্কৃতি। ফরাদ ভাইয়ের সাথে একটা ডিবেট, আমি একটা ইন্টারভিউ ডিল করেছিলাম যে কেউ যদি শাহবাগ এবং শাপলার যে বায়না, এটা একটা আর্টিফিশিয়াল বায়না, কেউ যদি ভাষা এবং সংস্কৃতিকে একটা ঝান্ডা নিয়ে হাসিবাদ নিয়ে দাঁড়াতে পারে, তাহলে অন্য কেউ ধর্মকেও একটা ঝান্ডা হিসেবে নিয়ে দাঁড়াতে পারে। অবশ্যই একটা লজিক্যাল কথা, অবশ্যই একটা লজিক্যাল কথা। কিন্তু তারপরে আরেকটা কথা আছে, সেটা হলো যে আপনি কোথায় দাঁড়াবেন, এবং ভাষা এবং সংস্কৃতিকে আপনি ধর্ম থেকে বিযুক্ত করবেন কিভাবে? আমাদের কালচারওয়ালারা ভাষা বলছে, ভাষা এবং ধর্ম, ভাষা এবং সংস্কৃতি এক জিনিস, আমার ধর্ম হচ্ছে আরেক জিনিস। এটা পৃথিবীতে কোথাও কোনোদিন ছিল কি? পৃথিবীতে কোথাও কোনোদিন ছিল না। তো এর সূত্র কোথায়, এর আদি উৎসগুলো কোথায়, আমাদের সেটা খুঁজে বের করা ভীষণ জরুরি আমার কাছে মনে হয়। যে আমি যখন সিনেমা বানাবো কিংবা সাহিত্য করবো, সেই সময় আমার এই খুঁজে বের করা জরুরি। আমি যখন দেখতে পাই যে ধরুন যে এই যে বাঙালি মুসলমানের অপরায়ণ কিংবা ইসলামের অপরায়ণ, এই প্রক্রিয়াগুলো কিভাবে ঘটেছে, এই অপরায়ণের পরিণতি কি ঘটেছে, কেন আপনার কাছে ওয়ার অন টেররকে এত জাস্টিফাইড একটা ওয়ার মনে হলো, আপনি কেন বাংলাদেশের এত মানুষ মারা যাচ্ছে আজকে 13 বছর, আপনি কেন দেখতে পেলেন না? আপনার চোখে কেন এক ফোঁটা জল এলো না? বরং আপনার সিআরআইয়ের, আমি অবশ্যই 32-এর বাড়িটা ধ্বংস হয়েছে, শেখ মুজিবের বাড়িটা, আমি এটা ভীষণ মর্মাহত হয়েছি। কিন্তু কথা হলো ওখানে সিআরআইয়ের অফিসও ছিল। আমার মনে রাখা দরকার যে এটা একটা হিস্টোরিক্যাল রেকর্ড, একটা হিস্টোরিক্যাল স্পেস, যেটা সেনাবাহিনীর রক্ষা করা উচিত ছিল, যে আমাদের হিস্ট্রির একটা পার্ট ওইটা। কিন্তু তার যে ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রবণতা, সেটা অবশ্যই আমাদের প্রোটেস্ট করতে হবে। কিন্তু সিআরআই যে ওখানে ওটা ব্যবহার করছে, সেটাও আমাদের বলতেও হবে। আমার মনে হয় যে এই রেকর্ডগুলো, আমাদের হিস্টোরিক্যাল হেরিটেজগুলো, সেগুলো রক্ষা করতে হলে আমাদের কালচারাল পলিটিক্স দরকার আছে। এবং আজকে যে কালচারাল পলিটিক্স
নতুন কালচারাল পলিটিক্সের সময় আসছে সেই আমি বলবো, কিন্তু পেছনে আরেকটু ফিরে যেতে চাই। যে ধরুন যে বাংলাদেশ প্রজেক্টের পরে যেভাবে জাতীয়তাবাদ যেভাবে বিকশিত হয়েছে, অপরায়ণ যেভাবে ঘটেছে, ৭১ এবং ইসলাম যেভাবে অপরাহিত হয়েছে, ৭১ বনাম ইসলাম তৈরি হয়েছে, যেভাবে পিয়ালরা চটির মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির জয়গাথা রচনা করার চেষ্টা করেছে, অমি পিয়ালরা যৌবন জ্বালা নামের পন সাইডে, যেগুলো একটা বিশেষ চটি সাহিত্য, আপনারা খেয়াল করবেন এগুলো একটাও বিচ্ছিন্ন ঘটনা না। মানে আপনার আর্ট কালচার, এই যে যেখানে শিল্পকলার আর্ট কালচার এবং পিয়ালের চটি, যেটা বাংলা চটি, অনলাইনে যে বাংলা চটি লেখা হয়েছে, সেই চটি কোনো বিচ্ছিন্ন প্রজেক্ট না, একটা কানেক্টেড প্রজেক্ট, যে প্রজেক্ট আপনাকে অপরায়ণ ঘটাচ্ছে। আপনি যদি ওই চটিগুলো পড়েন, দেখবেন যেগুলো লেখা হয়েছে ৮ সালে, ৯ সালে, ১০ সালে, সেই চটিগুলোর মধ্যে আছে কীরকম ব্যাপার যে ইভেন যে যদি কেউ জামাতি লোকের মেয়ে হয় তাকে রেপও করা যায়। এবং শিবিরের লোকজন কি করে, তারা হচ্ছে কি করে, তারা প্রেম তো করতে পারে না, তারা রেপ করে। এবং যারা বাঙালি এবং মুক্তমনা মানুষ, তারা কি করে, তারা ওপেন সেক্সুয়াল রিলেশনে থাকে, তারা উন্মুক্ত সারা পৃথিবীর সাথে যুক্ত মানুষ। মানে হচ্ছে ও ভায়োলেন্সকে ইনস্টিগেট করছে। মানে পর্নোগ্রাফিকে আমি এমন একটা ফ্রেমের উপর দাঁড় করাচ্ছি যে পর্নোগ্রাফি নেক্সট ভায়োলেন্সের পরিস্থিতিগুলোকে তৈরি করছে। দিস ওয়াজ দ্য কালচারাল প্রজেক্ট অ্যান্ড কালচারাল পলিটিক্স। তো এই পলিটিক্সের যদি আপনি পেছনে যান, আপনি দেখবেন যে আমি কে তুমি কে কোথা থেকে এসেছে। আমি কে তুমি কে, বাঙালি এই বাঙালিটাকে প্রশ্ন করেন, বাঙালিটাকে বাংলা ভাষায় সবচেয়ে বেশি কথা বলে কে, বাঙালি মুসলমান। তো আপনার বাঙালি পরিচয়ের মধ্যে আপনি নাই কেন, আপনি কেন মোহামেডান? কলকাতায় যান, এখনো যান, আপনি ওখানে মোহামেডানের বাইরে কিছু শুনতে পাবেন না। এবং এখানে বাংলাদেশে যে আজকে তালিবান হয়ে গেছে, the man who was my supervisor there, I never submitted my thesis over there. তো আমার সুপারভাইজার ঠিক 5 তারিখেই লিখতেছে যে আই বেট 1 বছরের মধ্যে বাংলাদেশে একটা তালিবান রাষ্ট্র হবে। মানে কি ধরনের বোঝাপড়া থাকলে এত কাছের বাংলাদেশ, বাড়ির কাছে আরশিনগর, কি যেন ব্যাপারটা সেই রকম যে তারা বুঝতেই পারছে না যে বাংলাদেশ নামের একটা জায়গায় মানুষ বাস করে। তারা মনে করছে যে একটা ভায়োলেন্ট ওয়েতে এদেরকে দমন করে রাখাটাই হচ্ছে, প্রজা করে রাখাটাই হচ্ছে আমাদের কালচারাল প্রজেক্টে, প্রজা করে রাখাটাই হচ্ছে একমাত্র ব্যাপার। কিন্তু এই যে প্রজা করে রাখার বাবু কালচার, যেটা কলকাতার, এখানে সৌমিত্র দা আছেন আমাদের একজন ফিল্ম মেকার, খুব ভালো কলকাতার ফিল্ম মেকার আছেন আমার কাছাকাছি, আমাদের মাওবাদী ট্রেডিশনের লোক। তার একটা মৌলানাকে নিয়ে একটা রিসেন্ট বইও বেরিয়েছে। তো আপনি যদি এই বাবু কালচারের বিকাশটা দেখেন, যে বঙ্কিম থেকে শুরু করে কিভাবে পরবর্তী জার্নি ঘটেছে রবি ঠাকুর পর্যন্ত, আপনি দেখতে পাবেন যে এই প্রজেক্টটা একটা দাঁড়িয়ে আছে মোটামুটি একটা ওরিয়েন্টালিস্ট প্রজেক্টের পরে। মোটামুটি একটা ওরিয়েন্টালিস্ট প্রজেক্ট, যে প্রজেক্ট শুরু হয়েছে মূলত 16 শতকে, যে সেকুলারের গল্পটা বলা হয়েছে, যে প্রগতির গল্পটা বলা হয়েছে, তা মূলত কলোনিয়ালিজমকে জাস্টিফাই করেছে এবং এমন একটা হিন্দু অতীতের উপরে বাঙালি ধারণাকে ইস্টাবলিশ করেছে, যেটা হচ্ছে বৈদিক অতীত। বেদ হচ্ছে তার সূত্র এবং বাঙালির সূত্র ওখানেই খোঁজা হয়েছে। পার্থ চ্যাটার্জি একটা মজা করে কথা বলছিলেন যে যদি ধরেন যে ব্রিটিশের লোক, ইংল্যান্ডের লোকজন কিংবা ইউরোপের লোকজন এই ক্লেমটা করতে পারে যে গ্রিক হচ্ছে আমার আদি সূত্র, আমাদের পূর্বপুরুষ, তাহলে কলকাতার বাঙালিরা কেন দাবি করতে পারবে না বৈদিকরা হচ্ছে আমাদের আদি সূত্র? কলকাতার বাঙালিরা ওইটাই করেছে, ওইটাই একটা ফিজিবল একটা প্রজেক্ট ছিল। তো ওই প্রজেক্টের পেছনের প্রজেক্টেও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যেটা উনি বোধহয় প্রবন্ধের মধ্যে কিছুটা লেখার চেষ্টা করছেন, আমার মনে হয় গুছিয়ে বোঝা দরকার ব্যাপারগুলো, যে এই প্রজেক্টগুলো কিভাবে ওয়ান আফটার অ্যানাদার এসেছে এবং এখন পর্যন্ত চালু আছে। আমি মনে করি যে সেই চালু প্রজেক্টগুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকা ভীষণ জরুরি। যে প্রজেক্টগুলো যদি আপনি না করেন, তাহলে আপনি যে 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 লম্বা কালচারাল প্রজেক্টের মধ্যে বাঙালি স্ট্রাকচার হিসেবে ইস্টাবলিশ, সেটা আপনি ভাঙতেও পারবেন না, নতুন কিছু তৈরি করতে পারবেন না। এখন এই যে পুরনো যে কালচারাল এস্টাবলিশমেন্ট, যেখানে আমাদের একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়েছে রিসেন্ট টাইমে, আপনি খেয়াল করবেন যে আমাদের যে 69-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে কিন্তু গণমানুষের অভ্যুত্থান ছিল, এটা গণমানুষের জাগরণ ছিল। সেই গণ অভ্যুত্থানের একটা ফল আছে, একটা কুফল, একটা সুফল আছে, একটা কুফল আছে। গণ অভ্যুত্থানে আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি, কিন্তু গণ অভ্যুত্থানের আরেকটা কুফল হল যে এমন এক কালচারাল প্রজেক্টের মধ্যে আমরা ঢুকে পড়েছি, যে কালচারাল প্রজেক্ট আমাদেরকে আসলে এই অপরায়ণের পলিটিক্স থেকে বের করতে পারেনি। তো
এই যে এখন আমরা যে বাইনারিগুলো ভেঙে দিলাম, আমাদের পুরো কালচারাল প্রজেক্ট ফেল করে গেল, মানে সেকুলার মডার্ন কালচারাল প্রজেক্ট যেটা এবং বাঙালি কালচারাল প্রজেক্ট যেটা, এটা ফেল করে গেল। এটা একটা ভ্যাকুয়াম। এই ভ্যাকুয়ামটা আপনি কীভাবে পূরণ করবেন? আমার মনে হয় যে ন্যারেটিভগুলো আমাদের লেখা দরকার। যে ন্যারেটিভগুলো এখানে, যে এমন কোনো মানুষ এই এই এইবারের গণঅভ্যুত্থানে এমন কোনো শ্রেণী ক্লাসের মানুষ ছিল না যারা জড়িত হয়নি, এমন জাতি বর্ণের মানুষ ছিল না যারা জড়িত হয়নি। আপনি সেই ন্যারেটিভটা কীভাবে ধরবেন, কীভাবে ব্যাখ্যা করবেন? এবং এবং আপনি 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 নামাজ পড়ছেন, আমি আপনাকে রক্ষা করছি। যেভাবে ধরেন যে রিসেন্টলি প্যালেস্টাইন মুভমেন্ট নিয়ে ইউরোপে যা হচ্ছিল, ইংল্যান্ডে, নিউ ইয়র্কে যা হচ্ছিল, কি হচ্ছিল? কিছু মুসলিম নামাজ পড়ছে, অন্যরা এসে প্রোটেক্ট করছে তাদেরকে। তো এখানে যদি কিছু হিন্দু তার ধর্ম পালন করছে, তা আমাকে প্রোটেক্ট করতে হচ্ছে তাকে। মাইনরিটি রাইট হচ্ছে প্রধান রাইট, যে কোনো মাইনরিটি, জেন্ডার মাইনরিটি আর এনি আদার কাইন্ড অফ মাইনরিটি, আপনাকে অ্যাড্রেস করতে হবে জিনিসগুলোকে। আপনি শুধুমাত্র একটা ধর্মের, যে ইসলামের যে অপরায়ণ, সেটা হচ্ছে একটা বিগ প্রজেক্ট, 1000 বছরের প্রজেক্ট, মূলত ক্রুসেডের পরে থেকে যে প্রজেক্ট, এবং সেকুলার বলে যে কল্পনাটা তৈরি হয়েছিল, খ্রিস্টান কল্পনা, সেই কল্পনার ভিতরেই এই প্রজেক্টটা জারি ছিল, এবং এই প্রোগ্রেস নামের ধারণাটা এই কল্পনার ভিতরে ছিল। কিন্তু আজকে আপনাকে এই বড় ব্যানার যেমন সামনে রাখতে হবে, আমাদের সময়টাকেও সামনে রাখতে হবে। আমি মনে করি যে সেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ভ্যাকুয়ামে দাঁড়িয়ে আমাদের সেই নতুন কালচারাল প্রজেক্ট, যে কালচারাল পলিটিক্সের একটা কাজ হওয়ার কথা, যে আমাদের আগের যে পলিটিক্যাল ফ্রেমগুলো আছে সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, সেগুলোকে আরও বেশি করে রিড করা এবং ব্যাখ্যা করতে পারা। দ্বিতীয় কাজ হলো যে নতুন সময়ে আমাদের কল্পনাকে বিকশিত করতে পারা, কিভাবে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। এটা কিন্তু এই না যে আমাদের 71 ইরেজ করে আমরা 24 এলাম, ব্যাপারটা এরকম না। এটা কন্টিনিউয়াস ফাইট, এটা কন্টিনিউয়াস 47-এর ফাইট, এটা তার আগের ফাইট, এটা বঙ্গভঙ্গের সময়ের আকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষ একটা নিজের স্পেস চায়। সেই স্পেস যারা ইগনোর করেছে তারা বারবার তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সবাই, এবং এই সময়ও তাই করেছে। আওয়ামী রেজিম যেভাবে ফ্যাসিস্ট হয়েছে, তার বিরুদ্ধে সব মানুষ এক সময়, এমন কোনো মানুষ নাই যারা শুধুমাত্র তাদের সুবিধাভোগী কিছু অংশ বাদে সবাই কিন্তু আমরা দাঁড়িয়েছি। তো এই প্রজেক্টটাকে আমি এইভাবে দেখি যে সিনেমাও সেখানে যাওয়া দরকার, এবং তার ব্রডার যে কালচারাল এলিমেন্টগুলোকে ভাবা দরকার, সেটা আপনারা ভাববেন। যদি মনে করেন আমি কোনো ভুল বলেছি কিছু, তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো সূত্রে নিতে। ধন্যবাদ সবাইকে।